মাসের মধ্যে দ্বিতীয়বার জাতির সামনে আসছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ ওঠায় নবনিযুক্ত 8 ডিসির নিয়োগ বাতিল, জানালেন জনপ্রশাসন সচিব। সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত কমিটি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলছে বিএনপি। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর সমাবেশ। আশুলিয়ায় 6 শিক্ষার্থীর লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের। দুপুরে আদালতে তোলা হচ্ছে তৌফিক ইলাহিকে। সারা দেশে বাড়ছে লোডশেডিং, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। গরমে অতিষ্ঠ জনজীবন, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি। এবং কারফিউ ভেঙে মণিপুরে পুলিশ শিক্ষার্থী ব্যাপক সংঘর্ষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কেন্দ্রের হস্তক্ষেপ চায় মিজোরাম। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর জাতির উদ্দেশ্যে এটি ডক্টর ইউনূসের দ্বিতীয় ভাষণ। এর আগে গেল 5 আগস্ট ছাত্র জনতার জনরোষের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়ে ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচারের উদ্যোগ নেন তিনি। সেই সঙ্গে আহতদের সুষ্ঠু চিকিৎসারও ব্যবস্থা করেন। পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনে বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা। নতুন নিয়োগ পাওয়া 59 ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিট লিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে গেল সোম ও মঙ্গলবার 2 দিনে দেশের 59 জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যালয়ের একদল কর্মকর্তা। এই ঘটনায় তদন্ত কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে পদায়ন করা হয়েছিল, তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। যে 8 জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রদত্ত, ইংরেজি দরকার নেই, উইথড্র। তার মধ্যে উইথড্র হলে 1 নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি, কোনো প্রায়োরিটি নাই। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা ডিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। 1 নম্বর হলো আমাদের টাঙ্গাইলে যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে দেওয়া হয়েছে। আরেকজন নীলফামারীতে যিনি ছিলেন তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে। আরেকজন উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, নাটোরে ছিলেন ডিসি, তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে। নাটোরে ডিসি লক্ষ্মীপুর, আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে নীলফামারী। ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর এবং গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজিএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই সেদিনই শেষ হবে যেদিন জনগণ নির্ভয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে। পরাজিত শক্তির নানা ছদ্মবেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি। গত 16টি বছর যাবৎ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রয়েছেন। আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে হাজার হাজার নেতাকর্মীকে। তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, সুনিশ্চিত করতে পারি। কারণ লড়াই এখনো চলমান। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন
বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সে লড়াই অব্যাহত আছে, অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশের ভ্যানে 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 70 জনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। দুটি মামলাতেই অভিন্ন 30 জনের নাম রয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান আবেদনকারীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। এর আগে ঢাকার আশুলিয়ায় গেল 5 আগস্ট পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর লাশ পুড়িয়ে ফেলা হয়। গেল 31 আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে সাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই দুই অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন ও প্রসিকিউশন টিমে লোকবল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি জানান, তদন্ত নিজস্ব গতিতে চলছে। বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, পুলিশ পায়ের নিচে গুলি না করে হত্যার উদ্দেশ্যে আন্দোলনকারীদের বুকে গুলি করেছে। অপারেশনের পরে যে পিলেটগুলো চোখ থেকে বের করা হয়েছে, অনেকের ফাইলের মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি, এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যারা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গেল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে 24 মন্ত্রী, এমপি, উপদেষ্টাকে গ্রেফতার করা হলো। সাবেক আমলা তৌফিক-ই ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2 মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। পাহাড়ি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, ঢাকায় শিক্ষার্থীরা যে শিক্ষা পাচ্ছে একই শিক্ষা ব্যবস্থা বান্দরবানেও থাকতে হবে। বুধবার সকালে বান্দরবান ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। হাসানাত বলেন, পাহাড়ে পাহাড়ে চাঁদাবাজি চলে, যা ফ্যাসিস্ট সরকারের অংশ। ছাত্র জনতা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এ সময় সমন্বয়ক পদে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি। সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। আপনারা প্রস্তুত হয়ে যান। চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করার যদি, পুনর্বাসনের যদি বিকল্প কোনো আপনাদের চিন্তা থেকে থাকে, তাহলে আপনারা জেনে রাখুন, ছাত্র নাগরিক আপনাদের কোনো ছাড় দিবে না। দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুতের অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। পরিস্থিতির জন্য আওয়ামী সরকারের লুটপাটকে দায়ী করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
চাঁপাইনবাবগঞ্জে হাত পাখার বাতাসে অসহনীয় গরম থেকে স্বস্তি খোঁজার চেষ্টা সাধারণ মানুষের। পৌর এলাকায় দৈনিক বিদ্যুতের চাহিদা 33 মেগাওয়াট, কিন্তু বরাদ্দ মাত্র 20 থেকে 22 মেগাওয়াট। সংকট নিরসনে আরেক ফাঁদ লোডশেডিং। গরমে বিদ্যুৎ না পেয়ে বিরক্ত ভুক্তভোগীরা। কারেন্ট মোটেই থাকছে না, রান্না বান্না কিছু করতেই পারছি না, মতো পড়াশোনা করতে পারছি না। মোবাইলের আলো জ্বালিয়ে আমাকে পড়াশোনা করতে হচ্ছে। বিদ্যালয়েও ঠিক মতো কারেন্ট থাকছে না। পল্লী বিদ্যুৎ লাইনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, তো আমরা 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং এর প্রভাব পড়েছে লালমনিরহাটের বিসিক শিল্পনগরীর উৎপাদনেও। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প মালিকের পাশাপাশি শ্রমিকরাও। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেলেই স্বাভাবিক উৎপাদন সম্ভব বলে জানান কর্মকর্তারা। যখন বিদ্যুৎ থাকার দরকার তখনই থাকেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন শক্তি অনেকটা কমে গেছে। যেভাবে কারেন্ট যায় তাতে আমাদের এখানে কাজ করা চলে না। শিল্পনগরীতে বিশেষ করে নেতিবাচক একটা প্রভাব পড়ছে। সারা দিনের বেলা যারা উৎপাদনের সাথে জড়িত থাকে, শিল্প কারখানাগুলোতে আপনার উৎপাদনের একটু ঘাটতি হচ্ছে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে। জেলায় চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে জানায় কর্তৃপক্ষ। 9 থেকে 9.5 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা, তার বিপরীতে আমি পাচ্ছি বর্তমানে 5.5 থেকে 6 মেগাওয়াট, মানে 3 থেকে 4 মেগাওয়াট বিদ্যুৎ সবসময়তেই ঘাটতি থাকতেছে। তীব্র লোডশেডিং এর কবলে জয়পুরহাটবাসীও। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারা রাত কাজ কাম করে বিদ্যুৎ না থাকার কারণে ঘুমাতে পারে না। 3 ঘন্টা কারেন্ট থাকিচ্ছে না, বিদ্যুতের প্রচুর সমস্যা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অশান্তিতে বসবাস করছি। বিদ্যুতের ঘাটতি মেটাতে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন গাজীপুর সাভারে শিল্প কারখানা শ্রমিকরা। নবীনগর চন্দ্রা মহাসড়কও অবরোধ করেন তারা। শ্রমিক অসন্তোষে বন্ধ রয়েছে গাজীপুরের 25টি ও আশুলিয়ার 26টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস বৃদ্ধি, বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুর ও সাভারে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। গাজীপুরের জিরানি এলাকা সহ বিভিন্ন স্থানে 5টি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। কর্মবিরতি করে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করেন তারা। এছাড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবরোধ করেন নবীনগর চন্দ্রা সড়ক। বাজারের যে মানে জিনিসপাতির দাম বেশি, সেই হিসেবে হয়তো তো যদি একটু বাড়াই দিলে আমাদের সুবিধা হয়, কারণ গরিব মানুষ আমাদের খেটে এটার উপর নির্ভরশীল। আমাদের এখন কাজের যে রেট, এই রেটে আমরা পোষায় না। কাজের রেট আমরা একটু বাড়তে চাই। স্যালারি বাড়ে তাহলে তার আন্দোলন হয় না। নিয়মিত স্যালারি দিলে আমাদের সংসারের এসব মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে এগুলো নিয়ে চলা লাগে। গেল মঙ্গলবার বিভিন্ন দাবিতে আন্দোলনের জেরে 25টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল থেকে 5টি কারখানায় বিক্ষোভ ছাড়া গাজীপুরের অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। এদিকে আশুলিয়ায় সকাল থেকে এ পর্যন্ত 5টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ শিল্পাঞ্চলে অন্তত 26টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। টিফিন বিল 20 টাকা, 20 টাকার টিফিন বিল আমার কিছু হয় না। মনে করেন যদি একটা চা সামান্য খাইতে যায় তাও 10 টাকা লাগে, তাহলে আমরা 20 টাকা টিফিন বিলে কি করব? এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া শিল্পাঞ্চলে জোরদার রয়েছে যৌথ বাহিনীর টহল। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। কানাডার বেগমপাড়ায় 15,50,000 কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়, দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ক্ষমতার দাপটে জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্তর এলাকার প্রভাবশালী এই ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার তার বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এদিন নতুন আরও 3 মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
তালিকায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বগুড়া ৩ আসনের সাবেক নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ। প্রায় ২ মাস পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে শুরু হয় ক্লাস ও পরীক্ষা, তবে ক্যাম্পাসে দেখা যায়নি ছাত্রলীগ নেতাকর্মীদের। উপাচার্য জানিয়েছেন, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সিট বাণিজ্য, মারধর সহ নানা অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। কাজী সাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে 16 জুলাই দেশের বিভিন্ন এলাকায় পুলিশ, ছাত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যাপীঠগুলোতে। এই দিনই সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলন পরে সরকার পতনের এক দফার আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলনে বিজয়ী হয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। প্রায় 2 মাস পর বুধবার সকাল থেকে শুরু হয়েছে ক্লাস ও পরীক্ষা। আমরা খুবই উচ্ছ্বসিত যে আমরা দ্বিতীয় স্বাধীনতার পর আমরা ক্লাসে বসবো। আমাদের মধ্যে যারা আহত হয়েছে তাদের জন্য খারাপ লাগতেছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যারা জীবন ত্যাগ দিছে তাদের জন্য আমরা খুবই মর্মাহত। আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আর কি যতটুকু চেষ্টা করা সম্ভব ডিপার্টমেন্ট আগে যেভাবে চলতো যেসব স্ট্র্যাটেজি নিয়ে, আমরা চাই সেটার কিছুটা হলেও পরিবর্তন হোক। শিক্ষকরা বলছেন, আন্দোলনকালীন ও পরবর্তী 2 মাসের ঘাটতি পুষিয়ে নিতে উদ্যোগ নিচ্ছেন তারা। সেই সঙ্গে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেয়ার দাবি তাদের। আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় আমরা গবেষণায় এবং আরও যেসব প্যারামিটার দিয়ে বিশ্ববিদ্যালয়কে মেজারমেন্ট করা হয় সেটাতে আমরা বাংলাদেশের মধ্যে সেরা হতে চাই। যাদের বিরুদ্ধে আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের অবশ্যই পানিশমেন্ট পেতে হবে নিয়মতান্ত্রিকভাবে আর কি। এটাই আর কি। আমি শুধু শিক্ষার্থীদের এই অনুরোধটি করবো, কেউ যেন আইন হাতে তুলে না নেয় আর কি। হলে সিট বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা ছিল কিছু ছাত্রলীগ নেতার। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপাচার্য। গত 16 বছরে হাজার হাজার ছাত্রছাত্রী চাঁদাবাজির শিকার হয়েছে। প্রত্যেকটি হলে সিট বাণিজ্য হয়েছে, ছাত্ররা নির্যাতিত হয়েছে। এই সমস্ত ঘটনার সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে আমরা শাস্তির আয়ত্তায় আনব। এখন যদি কেউ অপরাধ করে তাহলে তাদেরকেও ঠিক সেই একইভাবে ট্রিট করা হবে। নিরপরাধ শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলছেন, কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেয়। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাম্প্রতিক বন্যায় অবকাঠামোর পাশাপাশি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো সংস্কার করা যায়নি বাঁধের ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো। সড়ক সংস্কার না হয় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এতে ভোগান্তি পোহাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তবে বিভিন্ন এলাকায় কৃষকদের বীজ ও চারা দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে বাঁধের 91টি পয়েন্টে ভাঙনে অন্তত 11 লাখ মানুষ পানিবন্দী ছিলেন। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, কৃষি, মৎস্যসহ ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। জেলায় কাঁচা ঘর ভেঙেছে 8,350টি। ভেঙে যাওয়া বাঁধের 91টি পয়েন্টের 25টির সংস্কার করা হয়েছে। বাকি 66টি পয়েন্ট উন্মুক্ত থাকায় দুশ্চিন্তায় দিন পার করছে বানভাসী মানুষ। ভারত থেকে যে নেমে আসা পানিগুলো এই নদীতে ধারণ করার ক্ষমতা নাই। এই নদীর ড্রেজিং নাই, নদীর শাসন নাই, নদীকে খনন করার কোনো ব্যবস্থা নাই। এটা এই অঞ্চলের মানুষ, এই জনপদের মানুষ সবসময় বলে আসছে যে নদীগুলো খনন করেন। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা 2 দফা করি এই পাথরে রোপণ করেছি, তারপর দফা নিয়ে গেছে, তারপর জালও নিয়ে গেছে। এইটা আমাদের বাড়ি, এই পাশের বাড়ি। এবারের বন্যায় কুমিল্লার অন্তত 60,000 হেক্টর ফসলি জমি বন্যায় প্লাবিত হয়। ভেসে যায় 3,000 হেক্টর আমনের বীজতলা। সংকট উত্তরণে সরকারিভাবে চারা ও বীজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রোপা আমন আমাদের প্রায় 25,000 হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই 25,000 হেক্টরের মধ্যে 22,000 হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। রোপা আমনের বাইরেও সরকার কৃষকদেরকে আগাম সবজি চাষের জন্য, পারিবারিক সবজি বাগানের জন্য প্রায় 16,700 কৃষককে প্রণোদনা দিবে। সেখানেও বীজ সহায়তার সাথে আর্থিক সহায়তা আছে। এর পরবর্তীতে আগাম রবি ফসলের জন্য 8টা ফসলে, আমরা কুমিল্লা জেলায় 8টা ফসলে 15,000 কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে, এবং আমরা তাদের সাথে সারাক্ষণে আছি। আমরা চেষ্টা করছি যে কৃষকরা যেন তাদের মনোবল না হারায়।
খাগড়াছড়িতে সড়কের ক্ষয়ক্ষতি চোখে পড়ার মতো। এলজিইডির তথ্য মতে জেলায় 107 কিলোমিটার গ্রামীণ সড়ক, 14টি কালভার্ট ও 3টি বড় সেতুর ক্ষতি হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। কারফিউ ভেঙে রাজধানী ইম্ফলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ জড়িয়েছে ভারতের মণিপুর রাজ্যের মেইতি গোষ্ঠীটির শিক্ষার্থীরা। এতে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। নিরাপত্তা উপদেষ্টাকে দ্রুত অব্যাহতির দাবি তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত 2000 সদস্য পাঠিয়েছে কেন্দ্র সরকার। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। অশান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গেল কয়েকদিন ধরে জাতিগত সহিংসতায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। নিরাপত্তা ও শান্তির দাবিতে কারফিউ ভেঙে রাজ্যের রাজধানী ইম্ফলে বিক্ষোভ করছে মেইতি গোষ্ঠীর শিক্ষার্থীরা। মঙ্গলবার পুলিশের সঙ্গে দফায় দফায় ঘটে সংঘর্ষ। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করতে দেখা যায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের। পরিস্থিতি দিন দিন অবনতিতে মঙ্গলবার পরপর দুটি নোটিশ জারি করে মণিপুর সরকার। প্রথম নোটিশে গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা বলা হয়। পরে সংশোধন করে জানানো হয় ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় আগামী 5 দিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সহিংসতা রোধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, সামাজিক মাধ্যমে দাবানলে রূপ নিচ্ছে ভুয়া খবর। এতে পরিস্থিতিকে গড়ে তুলেছে আরও অবনতি। মেইতির শিক্ষার্থীরা রাজভবনের উদ্দেশ্যে বিক্ষোভের সময় মঙ্গলবার সংঘর্ষ ঘটেছে বলে জানায় প্রশাসন। তাদের দাবি ছিল পুলিশের ডিজি ও নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। পরিস্থিতি মোকাবিলায় সিআরপিএফ এর অতিরিক্ত 2000 সদস্য পাঠিয়েছে কেন্দ্র। মণিপুরের পরিস্থিতিকে নাজুক বলে বর্ণনা করেছেন পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এ অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপেরও আহ্বান জানান তিনি। सिचुएशन कॉम्प्लिकेटेड है मणिपुर में बिकॉज यहाँ पे अलग अलग कम्युनिटीज़ के लोग भारत सरकार की तरफ से एक इंटरवेंशन की ज़रूरत है। গেল সপ্তাহে আসাম মণিপুর সীমান্তের জিরিবাম থেকে উত্তেজনার সূত্রপাত। কুকিদের একটি গোষ্ঠী মেইতেই এলাকায় ড্রোন হামলার অভিযোগ ওঠে। প্রাণ হারান কয়েকজন। এরপরই নতুন করে উত্তাপ ছড়িয়েছে গোটা মণিপুর রাজ্যে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।